শ্রীপুর মধ্য বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি শহর, যা বাংলাদেশের ৩৬তম জনবহুল ও বৃহত্তম একটি শহর। তো আজকে আমরা ঘুরে দেখব শ্রীপুরের ঐতিহাসিক দর্শনীয় স্থান। এখন গাইস আমরা আছি শ্রীপুরের বাগনাহাটি গ্রামে। অন্যান্য জায়গার মতো শ্রীপুরেরও আছে বেশ কিছু ঐতিহ্য এবং ইতিহাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আসছি আমি শ্রীপুরে আমার বাবিদের বাসায় বেড়াতে। তো এখন বাবি নিয়ে যাইতেছে কি ঘুরতে। ওদের এলাকায় নাকি একটা দিঘির পাড় আছে, এরকম নামের একটা জায়গা আছে, মানে দিঘি আর কি বেসিক্যালি। এখানে নাকি অনেক মানুষ হয়, দেখার মতো বলে, অনেক সুন্দর। আর যাই হোক গাইস, আমি কিন্তু যাই নাই কখনো, তো আজকে গিয়ে দেখি কি অবস্থা। তো ফার্স্ট টাইম যেতেছি, আর শ্রীপুরে এই প্রথমবারই মনে হয় একটু বেশি ঘুরতেছি। এর আগে আসলেও খুবই শর্ট টাইমের জন্য আসা হয়েছে। তো এখন যাচ্ছি দিঘির পাড়ে, দেখি কীরকম সুন্দর বিউটি অফ শ্রীপুর। তবে অলরেডি গাইস কিন্তু শ্রীপুরের বিউটি আমরা দেখতেছি, যেমন গ্রামীণ পরিবেশের দিকে কৃষকরা ধান লাগাচ্ছে, আর এই পাশে বিউটিফুল সান আছে আমার পিছনের দিকটায়। এখন আমরা যাচ্ছি গাইস ওয়াইদা দিঘির পাড়। আপনারা যদি ওয়াইদা দিঘির পাড় আসতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে মাওনা শ্রীপুর। তারপর ওইখান থেকে আপনাদেরকে শ্রীপুর বাজারে আসতে হবে। শ্রীপুর বাজার থেকে এরকম অটো পাওয়া যায় ওয়াইদা দিঘির পাড় যাওয়ার জন্য, মাত্র 10 মিনিটের পথ। ফাইনালি গাইস আমরা চলে আসছি ওয়াইদা দিঘির পাড়। সম্ভবত ৮ম শতাব্দীতে রাজা ইন্দোপাল ইন্দোপুর ও তার আশেপাশের এলাকা নিয়ে স্বাধীন রাজ্য গঠন করেন। তার পুত্র আদিত্যপাল কোচ রাজাকে প্রতিহত করার জন্য শ্রীপুর মৌজার সর্বোত্তরে একটি সেনা ছাউনি ফেলিয়া তথা একটি বড় দিঘি খনন করেন। এটি আদিত্যপালের দিঘি নামে পরিচিত ছিল, যার বর্তমান প্রচলিত নাম ওয়াইদার দিঘি। গাইস, এটা সেই দিঘির পাড়, আর এখানে টাইমলেস নেওয়ার জন্য আমার ক্যামেরাটা ফিট করছি। আর পিছনে একটা সুন্দর সান আছে, মোটামুটি এভারেজ মানের। আর এদিকের মানুষের আসলে বিনোদনের খোরাক জোগানোর মতো দিঘির পাড়। মোটামুটি বড় একটা দিঘি আছে, এটা বেশ গাইস। মোটামুটি দিঘিটা মোটামুটি বড়, আর একটা বড় মাঠ আছে এখানে। আর মূলত এটা বেসিক্যালি ইউজ হয় ঈদগাহ হিসাবে। আর আমার পিছনে আসলে দিঘিটা অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা মোটামুটি অনেক বড়। গাইস, অলরেডি কিন্তু বিকাল হয়ে গেছে, আর অলরেডি বাজে ৫টা ১৮। তো মোটামুটি জায়গাটা সুন্দর, অনেকই ভালো। আর অনেকগুলো গাছ বাড়িগুলো আছে। তবে মূলত এই জায়গাটা ইউজ হয় হিসাবে ঈদের সময়। নর্মালি মাঠটা উৎসব হয়। এখন গাইস বিউটিফুল সানরাইজ দেখতে দেখতে আমরা নিয়েছি, চটপটি নিয়েছি, এগুলো এনজয় করতেছি। আর জায়গাটা মোটামুটি ভালো, আশেপাশে ভিউগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। ফুচকা, এখানকার স্পেশাল ফুচকা, কি বল রং বলে ফেলছি গাইস, এটা এখানকার স্পেশাল চটপটি।
তো গাইস এটাই হচ্ছে ওমান। কিছুক্ষণ আগে খেলো চটপটি আর এখন খাচ্ছে হচ্ছে ফুচকা। তো আমরা এখনো ওই জায়গাতে আছি দিঘির পার, এনজয় করতেছি এখানে। এতটুকু আস্তে আস্তে তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, এখানে এনজয় করতেছে। আর অলরেডি কিন্তু সূর্য ডুবে গেছে, আমার পিছনে কিন্তু সূর্য নাই। আর এখানে একটা দুটো বেশ কিছু ফুচকাওয়ালার দোকান আছে, ফুচকা চটপটি এগুলো বিক্রি করে। আর এখানে পাশে একটা তেঁতুল গাছ আছে, প্রায় মেবি 30 থেকে 40 বছর দেখা যাচ্ছে পুরনো হবে। তো গাইস আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, আমার বাবিও ব্লগে নেমে গেছে, এখন ব্লগ করছে। একটা ইন্টারভিউ নিয়ে আসলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আঙ্কেল, আপনি এখানে কতদিন যাবত ফুচকা বিক্রি করছেন? আমি 2 বছর ধরে। 2 বছর যাবত। এখানে কিরকম বিক্রি হয়, মানে সকাল থেকে কতক্ষণ পর্যন্ত থাকেন? একবেলা করি, শুধু দুপুরের পরে। দুপুরের পরে, মানে সকালে বিক্রি হয় না? হ্যাঁ, বিক্রি হয়। তো বিক্রি কিরকম হয়? এটার বেচা কেনা কোনো মানে ঠিক নেই তো না না না, এই 1500, 2000, 2500 মানে এটা কি রেগুলার? রেগুলার এমন হয় আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে অনেক ধন্যবাদ। তো এখন যেহেতু গাইস সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখান থেকে চলে যেতেছি। আর এই পাশে কিন্তু একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, তো এটা আসলে পরে দেখছি। আমরা আসলে অ্যাকচুয়ালি ওইদিকে চলে গেছিলাম অনেকটা। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেল নতুন এবং ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন ইউটিউবে স্পেশালি, তারা লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটা অন করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।